চট্টগ্রামের সাতকানিয়াতে দুইজন জামাত সমর্থিত ২৪-এর গণ অভ্যুত্থানের সৈনিক অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিকে গুলি করে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে। এই হত্যা কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছেন তারা দীর্ঘ প্রায় গত ১৬ বছর পর্যন্ত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করে চলেছিল ওই অঞ্চলের যে এমপি ছিলেন সেই আবু রেজা নদবীর একান্ত সহচর হিসেবে পরিচিত সেই ব্যক্তিরাই আবার এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি ভারতের কাছে নতি স্বীকার করলেন? এরকম একটা প্রশ্ন কারো মাথায় এসছে বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারটা দেখার পর। সেখানে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন এসেছিল এবং তার জবাবে তিনি যা বলেছেন তাতে কেউ এটার একটা ইন্টারপ্রিটেশন সামনে আনার চেষ্টা করছেন। অন্তত কারো মনে বা আমাকে যারা নিয়মিত শোনেন তাদের কারো মনে এই ধরনের প্রশ্ন সম্ভবত এসেছে। কারণ আমি দেখেছি আমার ওই তার ইন্টারভিউকে ভিত্তি করে যে ভিডিও করেছিলাম তার নিচে কেউ এই ধরনের মন্তব্য করেছেন যে তিনি ভারতের ব্যাপারে এত নমনীয় কেন, তিনি কি ভারত আলেমদের রক্তের উপর দাঁড়িয়ে আলেমদেরকে গান্ডু মৌলবী বলল মাহিম সরকার। আমরা ফেসবুক পোস্টটা দেখবো আজকে। সজীব ওয়াজেদরা প্রোপাগান্ডা উৎপাদন করছে, এদিকে গান্ডু হচ্ছে মৌলবীরা। আজ বুঝবি না কাইল, পাছা থাপড়াবি আর পারবি গাইল। নিজের বউ মেয়ে পর্দা করে কিনা তার ঠিক নাই, কিন্তু রাস্তায় গিয়ে পর্দা পালন কর্মসূচি করতে হবে। আবারও ধন্যবাদ সীমান্তের ওপারে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, কয়েকদিন আগে একজন তরুণ ওয়াজিন বলেছিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য হলেন এ যুগের আবু তালিবের দায়িত্ব পালন করছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। সেই কথাটারই যেন ফলাফল আমি ডে বাই ডে দেখতেছি। যতটাই পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখি, যতটাই তার বক্তব্য শুনি, ততটাই তার প্রতি আমার দুর্বলতা এবং শ্রদ্ধা সম্মান বেড়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, দেশের অবস্থা ক্রমাগতই ভয়াবহ হতে চলেছে এবং হচ্ছে। একের পর এক ইস্যু সোনার বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। ইসলামকে খাটো করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। এত গত দুদিন আগে একটা ঘটনা ঘটে গেল সিগারেটকে কেন্দ্র করে, আবার আরো একটা ঘটনা ঘটছে করোনা কাণ্ড, আবার আলেমালামাদেরকে গালিগালাজও করা হচ্ছে। তাছাড়াও জামাতের দুইজন নেতাকে হত্যা। প্রিয় দর্শক, দেশের পরিস্থিতি বড়ই ভয়াবহ শুধুমাত্র রাজনৈতিক কারণে। রাজনৈতিক লালসা যেন মানুষকে এতটাই ভয়াবহ করে তুলেছে যে মানুষের প্রাণ, মানুষের জীবন একটা তুচ্ছ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। এই ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা ভিডিওর শুরুতে দেখছেন। তো বিস্তারিত দেখতে চলেছেন। এখন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং সবগুলো ভিডিও দেখার পরে আপনাদের মতামত জানাবেন। তো চলুন তাহলে আর কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। চট্টগ্রামের সাতকানিয়াতে দুইজন জামাত সমর্থিত ২৪-এর গণ অভ্যুত্থানের সৈনিক অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিকে গুলি করে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে। এই হত্যা কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছেন তারা দীর্ঘ প্রায় গত ১৬ বছর পর্যন্ত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করে চলেছিল ওই অঞ্চলের যে এমপি ছিলেন সেই আবু রেজা নদবীর একান্ত সহচর হিসেবে পরিচিত সেই ব্যক্তিরাই আবার এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি গত প্রায় ১৩ বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশান্তরিত হয়ে দেশের বাইরে ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে এসেছেন এবং দেশে এসে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন বলে এলাকাবাসী বলছেন। আরেকজন ব্যক্তি ২৪-এর যে সেই জুলাই অভ্যুত্থানের সামনে থেকে মিছিল মিটিং করে সভা সমাবেশ করে মানুষদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। সেই ব্যক্তিদেরকেও হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে সেটা শুনলেও আপনি অবাক হবেন যে তাদেরকে সালিসির নামে ডেকে নিয়ে তারপরে সেই জায়গায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে তাদের উপরে সরাসরি আতর্কিত গুলি, হামলা, তাদেরকে মারধর করা সহ বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের কোনো জাতীয় পত্রপত্রিকায় খুব একটা এই নিউজকে, এই জুলাই বিপ্লবের পক্ষের এই দুইজন ব্যক্তির জন্য খুব একটা ভালোভাবে নিউজ আমার চোখে আসেনি, কিন্তু আমরা অনলাইনে দেখেছি। বিশেষ করে মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত আমার দেশ পত্রিকায় আমি এই নিউজটি ভালোভাবে দেখতে পেরেছি। আমার দেশ পত্রিকাটি আমার হাতেই রয়েছে এই মুহূর্তে। এই হচ্ছে সেই নিউজের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখন ক্যামেরার সামনে ধরা, এটাই হচ্ছে আমার দেশের নিউজ। এই হচ্ছে আমার দেশ পত্রিকা। আমি শুরুতে এই কারণে আমার দেশ পত্রিকাকে ধন্যবাদ জানাই যে নিউজটি আজকের বাংলাদেশের সমগ্র পত্রপত্রিকা, টিভি চ্যানেলে থাকার কথা সেখানে নেই, কিন্তু আমার দেশ সাহস করে এই নিউজটি ছাপিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই নিউজের মধ্যেই যদি আজকের আমাদের এই যোদ্ধারা সীমাবদ্ধ থাকেন, যাদেরকে ঘরে ঘরে গিয়ে এখন হত্যা করা হবে, টার্গেট করা হবে, নির্যাতন করা হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটু যদি কারণটা দেখেন, তাহলে কারণটা আমি এই পত্রিকার আলোকে যদি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে কী ঘটনা সেখানে ঘটেছে। আমার দেশ পত্রিকা বলছে জুলাই যোদ্ধা সহ ২ জামাত কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, ডেকে নিয়ে গুলি করে আওয়ামী ক্যাডাররা।
একজনের নাম হচ্ছে নেজামুদ্দিন আর একজনের নাম আবু সালেক, এবং এই দুজনের বয়স কাছাকাছি। নেজামুদ্দিনের বয়স 45 এবং আবু সালেকের বয়স হচ্ছে 40। চট্টগ্রামের সাতকানিয়ায় 2 জামাত কর্মীকে গুলি করে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার এওচিয়া ইউনিয়নের সনখোলা এলাকায় গত সোমবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে তাদের বেধড়ক পেটায় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম মালিকের লোকজন। একই সঙ্গে তিনি সাবেক এমপি আবু রেজা নেদুবির ঘনিষ্ঠ সহযোগী। নিহতরা হলেন, একটু আগে আমি তাদের পরিচয় দিয়েছি। এ সময় আরও 5 জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন। নিহতদের মধ্যে নেজামুদ্দিন আওয়ামী শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে দেশ ছেড়ে সৌদি আরবে ছিলেন, আর আবু সালেক 24 জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা হয়ে তাদের পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ডেকে নেওয়া হয়েছিল বলে কেউ কেউ জানিয়েছেন। আজকে তাদেরকে নির্মমভাবে সেখানে ডেকে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে, এবং তাদেরকে হত্যার সময় আবার সেই হত্যাটা তারাই করেছে যেই ব্যক্তি, সেই মানিক, যে বিভিন্ন সময় অত্যাচার জুলুম নির্যাতন করেছে, সেই মানিকই আবার আজকের এই হত্যাকাণ্ডটির নেতৃত্ব দিয়েছে এবং তাদেরকে ডাকাত বলে সেখানে বিভিন্নভাবে গণধোলাই দিয়েছে। এই যে নেজামকে আজকের গণপিটুনিতে হত্যা করা হয়েছে, তিনি কেন লক্ষ্যবস্তুতের কারণ হলেন সেটা আমার দেশ বলছে। নেজাম জামাতের সক্রিয় কর্মী ছিলেন, তার উপরে অতিমাত্রায় অত্যাচার নির্যাতন চালানোর কারণে তিনি এক পর্যায়ে বিদেশ পালিয়ে যেতে বাধ্য হন। সম্প্রতি তিনি দেশে ফিরে নানান সামাজিক কর্মকাণ্ড শুরু করেন, বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতে থাকেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বেশি ক্ষিপ্ত হয়। আবু সালেক ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা। নিহত আবু সালেক আওয়ামী লীগ সরকারের সময় বেশ নির্যাতনের শিকার হয়েছিলেন। তার নামে বেশ কয়েকটি মিথ্যা মামলা ছিল। গাবাচাতে গ্রাম ছেড়ে চট্টগ্রাম শহরে বসবাস করেছিলেন। জুলাই বিপ্লবের শুরু থেকেই ছিলেন মাঠে। সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত আছে, ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের মালিক, যেই মানিক এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বলে এখন পর্যন্ত মানুষ বলছেন, সেই মানিক ছিলেন দুর্ধর্ষ চরম মাত্রার একজন ক্যাডার। মানিক উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেও প্রভাব প্রতিপত্তি কম ছিল না। এলাকার বাসীর কাছে তিনি ছিলেন ত্রাস। 2015 সালের 7 জানুয়ারি সানখোলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাফেজ আহমদ সায়নের বাড়িতে তার বেআইন আনোয়ারা বেগম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই মামলার প্রধান আসামি মানিক। এরপর তাকে গ্রেপ্তার অভিযান চালালে তাকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মানিকের ব্যবহৃত মোবাইল ফোন কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এদিকে 2 জামাতকর্মী পিটিয়ে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে অভিযোগ করছে দলটি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে উপজেলা জামাতের আমির কামাল উদ্দিন সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এওচিয়া সনখোলা গ্রামটি বহু আগে থেকেই সন্ত্রাস কবলিত এলাকা। সন্ত্রাসী মানিক চেয়ারম্যান পাহাড়ি গাছ ও ইটভাটা নিয়ন্ত্রণ নিতে এলাকায় একাধিকবার সন্ত্রাসী হামলা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার মদতেই জামাতের 2 কর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার তিনি তদন্ত চান এবং বিচার চান। বিচার কার কাছে চাইবেন? বাংলাদেশে এখন যারা বাংলাদেশের এই 24 গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এদেশের সকল দল মত ধর্মপেশার মানুষই সাহায্য করেছেন, সেই দলের মধ্যেও তো একটা হচ্ছে জামাত ইসলাম। আর তার চেয়েও বড় কথা হচ্ছে 2 জন ব্যক্তি গত আওয়ামী লীগের আমলে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়ে তারপরে তারা একজন দেশান্তরিত ছিলেন, আর একজন দেশের মধ্যে ছিলেন, তাও ছিলেন আবার তার এলাকা থেকে চট্টগ্রামে এসে পালিয়েছিলেন। এই 2 জনকে আজকের মাইকে ডেকে হত্যা করে আওয়ামী লীগের লোকেরা এর চেয়ে ঘৃণিত, এর চেয়ে খারাপ কাজ, এর চেয়ে পৈশাচিক আর কিছুই হতে পারে না। আলেমদের রক্তের উপর দাঁড়িয়ে আলেমদেরকে গান্ডু মৌলবী বলল মাহিম সরকার। আমরা ফেসবুক পোস্টটা দেখবো আজকে। সজীব ওয়াজেদরা প্রোপাগান্ডা উৎপাদন করছে, এদিকে গান্ডু হচ্ছে মৌলবীরা। আজ বুঝবি না কাইল, পাছা থাপড়াবি আর পারবি গাইল। নিজের বউ মেয়ে পর্দা করে কিনা তার ঠিক নাই, কিন্তু রাস্তায় গিয়ে পর্দা পালন কর্মসূচি করতে হবে। আবারও ধন্যবাদ সীমান্তের ওপারে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। একটা মানুষের আলেমদের প্রতি কতটুকু ঘৃণা থাকলে তাদেরকে গান্ডু মৌলবী বলে। এবং শুধু গান্ডু মৌলবী না, বলছে দেখেন, আজ বুঝবি না কাইল। আলেমরা তোমার কে হয়? ছোট ভাই হয়। আজ বুঝবি না কাইল মানে তুই তোকারি নাকি? বলছে পাছা থাপড়াবি আর পারবি গাইল, মানে আলেমরা তোমাদের কে হয়? মানে তুই তোকারি, পাছা থাপড়াবি, গাইল, গান্ডু মৌলবী। আলেমদের রক্তের উপর দাঁড়ায় মাহিম সরকার, তোমরা যে আন্দোলনটা করছো, এই আন্দোলনে তোমাদের কতজন নিহত হয়েছে? কয়জনের গায়ে গুলি লাগছে বলো? আজকে উত্তর দিতে হবে। এই আলেমরাই, তোমরা যখন লেজ গুটায় পালাইছিলা, শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করছিলা, তখন এই আলেমরাই এই যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা, বসুন্ধরা, ভাটারা এই অঞ্চলগুলোতে দখল করেছিল। আন্দোলনের গতিপথ বদলায় দিয়েছিল যখন তোমরা আপোষ করেছিলা। তোমাদের আপোষকে যারা উপেক্ষা করে লড়াই করলো, বিজয়ী হতে সহযোগিতা করলো, জীবন দিল, তারা হলো গান্ডু মৌলবী না? প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আমাদের বিপ্লবটা আসলে কাদের হাতে চলে গেছে আপনারা খেয়াল করেছেন? প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আমাদের বিপ্লবটা শাহবাগীরা কিভাবে চুরি করেছে দেখেছেন? এক শাহবাগী মাহফুজ আলম বলে এই দেশে ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প প্রতিষ্ঠা হতে দেবে না, এই প্রতিষ্ঠার বিরুদ্ধে লড়াই করবে। আর এক ইসলাম বিদ্বেষী সমন্বয়ক বলছে মৌলবীদের গান্ডু, তুই তোকারি করছে, বলছে পাছা থাপড়াইবি, গালাইবি, এভাবে তুই তোকারি করছে।
কতটুকু ঘৃণা আলেমদের প্রতি এদের চিন্তা করেন। কেন হবে না? যেখানে সমকামীদেরকে কমিটিতে জায়গা দেয়, গেদেরকে নিয়ে সংগঠন করে, ফরহাদ মাঝারের অনুসারীরা এখানে একত্রিত হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে। আমরা বারবার বলেছিলাম বিপ্লব চুরি করেছে শাহবাগীরা, শাহবাগীদের হাতে রাষ্ট্র ছিল, আমরা বিপ্লব ঘটিয়েছি। ওই সময় শাহবাগীরা আপোষ করেছিল এবং বিপ্লবের পরে ওই শাহবাগীরা আবার টাকার জোরে এইভাবে বিপ্লবকে চুরি করেছে। এই গণঅভ্যুত্থানের পরে এই ভারতীয় দালাল মিডিয়ারা সিদ্ধান্ত নিয়েছিল যে ইসলামপন্থীদের হাতে যেন রাষ্ট্র না যায়। তাই তো এই সকল আপোষকারী ইসলাম বিদ্বেষীদেরকে নায়ক হিসেবে দেখায়। অথচ 5 তারিখের আগে কেউ চিনত না। 5 তারিখের আগে আমাদেরকে ঘোষণা দিতে হয়েছে যে আমরা শেখ হাসিনার সঙ্গে বসবো না, আপোষ করবো না। এখানে আপোষ মিটিং হইলে সেটা জনগণ মানবে না, সমন্বয়কের সাথে কোনো ধরনের আপোষ চলবে না। এটা আমরা বলেছিলাম। আন্দোলন চলবে, লাঠি হাতে নিয়ে বলেছিলাম। দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। আমরা যখন কথা বলি আমাদেরকে বিভিন্ন দলের সংগঠনের দালাল বানিয়ে দেয়। আমরা যেই কথাটুকু বলি সেই প্রশ্নের চ্যালেঞ্জের উত্তর দিতে পারে না। এরা উত্তর দিতে পারে না ফরহাদ মাঝারের উদ্দেশ্য কি, এরা উত্তর দিতে পারে না মাহফুজ আলমের উদ্দেশ্য কি। কেমন রাষ্ট্র এরা চায় আজকে প্রমাণিত হচ্ছে। কথায় কথায় ঘৃণা, হয়তোবা একটু পরে ফেসবুকে পোস্ট করে ক্ষমা চাইবে। কেন ক্ষমা চাইবে? এই জন্য ক্ষমা চাইবে, নির্বাচন করবেন সমন্বয়ক মাহিম সরকার। এখন নির্বাচন করতে হলে তো আবার আলেমদের দরকার। এখন বলবে গান্ডু আলেম, তুই তোকারি করবে, পাছা থাপড়াইবে, বলবে পাছা থাপড়াইবি। আবার পরে নির্বাচনে যায় জয়ী হওয়ার জন্য বলবে, নির্বাচন করবে, নির্বাচনে জয়ী হওয়ার জন্য বলবে যে ক্ষমা করে দেন। এরকম ঘৃণা, এরকম ক্রোধ আলেমদের প্রতি। প্রিয় ভাইরা, দেখবেন যে 2 দিন পরে বিএনপির হয়ে কথা বলবে, জামাতকে সাধুবাদ দেবে। কেন? তাদের সমর্থন নেওয়ার জন্য, নির্বাচন করার জন্য। কিন্তু এই সকল শাহবাগী আলেম বিদ্বেষীদেরকে আপনারা কোনোদিন ভুলবেন না। একটা কথা মনে রাখবেন, এই শাহবাগীদের বিপরীতে এমন একটা রাজনৈতিক কল্পের জন্য সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আছো তাদেরকে বলি, তোমরাও তোমাদের মতো করে যারা ইসলামকে ভালোবাসো, ডানপন্থী রাজনীতিকে ভালোবাসো, আজকে তোমরা বিচ্ছিন্ন বলে, তোমরা রাজনৈতিক লড়াইয়ে অংশ নেও না বলে আজকে এরাই ভাবে দখল করেছে। গণঅভ্যুত্থানে তোমরা যেভাবে লড়াই করেছিলা, এই বিপ্লবের পরেও যদি তোমরা ওই কর্তৃত্ব ধরে রাখতা, তাহলে আজকে এই শাহবাগীরা আলেমদেরকে অন্তত গান্ডু বলতে পারতো না, তুই তোকারি করতে পারতো না, থাপড়াইবি, ফালাইবি, গালাইবি, এভাবে তুই তোকারি করতে পারতো না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি ভারতের কাছে নতি স্বীকার করলেন? এরকম একটা প্রশ্ন কারো মাথায় এসছে বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারটা দেখার পর। সেখানে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন এসেছিল এবং তার জবাবে তিনি যা বলেছেন তাতে কেউ এটার একটা ইন্টারপ্রিটেশন সামনে আনার চেষ্টা করছেন। অন্তত কারো মনে, বা আমাকে যারা নিয়মিত শোনেন তাদের কারো মনে এই ধরনের প্রশ্ন সম্ভবত এসেছে। কারণ আমি দেখেছি আমার ওই তার ইন্টারভিউকে ভিত্তি করে যে ভিডিও করেছিলাম তার নিচে কেউ এই ধরনের মন্তব্য করেছেন যে তিনি ভারতের ব্যাপারে এত নমনীয় কেন, তিনি কি ভারতের কাছে নতি স্বীকার করছেন। আমরা একটা জিনিস, আমরা আসবো আসলে কি বলেছেন এবং আদতে আমি তা মনে করি কিনা সে ব্যাপারে কথা বলবো। কিন্তু একটা জিনিস আমার মনে হয় এই সরকারের একটা জিনিসকে যদি কেউ পিক করতে বলেন যে সরকারের প্রধান সফলতা, এই সরকারের অনেক ব্যর্থতা আছে। মানে এই সরকার আহত মানুষদেরও ঠিক মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, এই গণঅভ্যুত্থানে আহত মানুষের। মানে এই একটা ব্যর্থতা যথেষ্টের বেশি টু প্রুভ যে এই সরকারটা কতটা ব্যর্থ। কিন্তু সাফল্যের কথা, অনেক ক্ষেত্রে সাফল্য আছে কম বেশি, এবং এই ভেঙে পড়া সিস্টেমের মধ্যে তারা যতটুকু করেছেন দেশটা একেবারে উচ্ছন্নে যায়নি, এটাও বড় সাফল্য। কিন্তু একটা জায়গায় যদি সাফল্যের কথা বলা হয় এটা অবিশ্বাস্য, সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সার্বভৌম দেশ হিসেবে তার অস্তিত্ব জানান দিয়েছে। এবং সেই রাষ্ট্রটার সামনে, যে রাষ্ট্রটা আদতে আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করেছিল এবং আমাদের সার্বভৌমত্ব আর আছে বলে মনে হয়নি যে দেশটার কারণে, সেটা ভারত। তো ভারতের সামনে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূস, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের অস্তিত্ব ভারতকে জানান দিয়েছি। যে দেশটা আমাদেরকে সার্বভৌম দেশ হিসেবে দেখতে বহুদিন চাই না, অন্তত শেখ হাসিনার পুরো আমলে একটা কলোনি বা একটা করজ রাজ্য হিসেবে দেখতে চেয়েছে। তো এটা একটা বিরাট সাফল্যের জায়গা, এবং মানুষ এই জিনিসটাকে প্রাণ ভরে, মন ভরে উপভোগ করেছে। এবং ডক্টর ইউনূসের এই সাফল্যকে এবং এই যে বেঞ্চমার্ক, আমি প্রায় বলি যে ডক্টর ইউনূসের উচিত ছিল অনেক জায়গায় অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাওয়া। সুশাসন, দুর্নীতি দূর করা, আইনশৃঙ্খলার পরিস্থিতি, দ্রব্যমূল্য, চাঁদাবাজি রোধ করা, ঘুষ দুর্নীতি রোধ করা। আমি দুঃখিত, 7 মাস চলে গেল, আমি আসলে দেখিনি কোথাও তারা তেমন কোনো বেঞ্চমার্ক তৈরি করতে পারছে, যেটা পরবর্তী সরকারকে আমরা দেখিয়ে বলতে পারবো, দেখো ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল। কিন্তু এই একটা জায়গায় একটা দুর্দান্ত বেঞ্চমার্ক তিনি তৈরি করেছেন, যে ভারতের সাথে সম্পর্ক। ভবিষ্যতে এই বেঞ্চমার্কটা কাজে লাগবে এবং এটা আমাদের ভবিষ্যতের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি। তো এখন তিনি যা বলেছেন সেই বক্তব্যটা একটু পড়ি, তারপর বিদ্যমান প্রেক্ষাপটে এটাকে আমরা নতজানু হয়ে যাওয়া হিসেবে দেখব কিনা সেই আলোচনা করতে চাই। সম্পর্কের ব্যাপারে ডক্টর ইউনূস বলেন, খুবই ভালো সম্পর্ক, আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের একটা ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে, মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। বেশ কিছু বাক্য দিয়ে তিনি আসলে অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এবং
যে কারণে অনেকের কনফিউশন হয়েছে। তিনি মানে খুবই ভালো সম্পর্ক, কোনো অবনতি হয় নাই, সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। এক ধরনের মনে হয় যে এনফোর্সড অপটিমিজম, খুব জোর করে গায়ের জোরে আশাবাদী হওয়া বা বাস্তবতাকে অস্বীকার করা। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো না, এবং ভালো না থাকার জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই। এই সরকারের দায় নেই, আমাদের জনগণের কোনো দায় নেই, এককভাবে এই দায় ভারত সরকারের। এবং কিছু কিছু ডিসইনফরমেশন, মিসইনফরমেশন হলে একটা কথা ছিল, মানে এখানে তার বক্তব্যে যে জায়গাগুলো ধরা যায়, যেমন কেউ কেউ বলছেন সেটা এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। মানে অপপ্রচারের ক্ষেত্রে তো ইংরেজিতে আমরা রাদার যদি বলি দুটো শব্দ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে মিসইনফরমেশন, কখনো কখনো কোনো ভুল তথ্য হয়ে যায় অসতর্কতায় বা অনিচ্ছাকৃতভাবে। আর কিছু কিছু মিথ্যা কথা কেউ কেউ প্রচার করেন, যেগুলোকে ইংরেজিতে আমরা ডিসইনফরমেশন বলি। বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার যেসবের বিষয়ের উপরে ভারতের অফিসিয়াল স্টেটমেন্টস আছে, সেগুলো সবগুলো জনাব মোদী আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলা থেকে শুরু করে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দিক থেকে যতগুলো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অত্যন্ত মিথ্যা, ভ্রান্ত, ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। সুতরাং ডিসইনফরমেশন দিয়ে কেউ যখন কারোর সাথে সম্পর্ককে সমস্যা তৈরি করে, তখন বুঝতে হবে এটা একেবারে পরিকল্পিত। সুতরাং ভারত আমাদের সাথে সম্পর্ক পরিকল্পিতভাবে, কূটনীতির ভাষায় যেটাকে বলে ডাউনগ্রেড করেছেন, কোনো সন্দেহ নাই এতে। ফলে আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এই কথাগুলো আসলে মানে মনে হয় যে খুবই এনফোর্স করা হচ্ছে। তবে তিনি এই যে কথাটা বলেছেন, এটা আমি একেবারেই একমত। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। ক্লোজ সম্পর্ক নাই, কিন্তু আমাদের এত বেশি এনগেজমেন্ট আছে বিভিন্ন জায়গায়, আমাদের আসলে দুটো দেশ আমরা অ্যাফোর্ড করতে পারি না। এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি। এটাতেই আসলে আমরা জবাব পাবো তিনি আদতে আসলে কী করতে চেয়েছেন। এখন এই আলাপটা আমরা করবো যে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন। তিনি যখন এই মন্তব্য করছেন, তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে আছে? উত্তর হচ্ছে সম্পর্কটা মাঝখানে শুরুর দিক থেকে তীব্র একটা খারাপ পরিস্থিতি ছিল। খারাপ পরিস্থিতির পর কিছুটা সফটওয়্যার হয়ে এসেছিল, এবং বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছিল। মনে হচ্ছিল যে আস্তে আস্তে আমাদের এনগেজমেন্ট বাড়ছে, এবং ভারতের দিক থেকে কিছু পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল, যে তারা বাংলাদেশের অনেক কিছুকে অভ্যন্তরীণ বিষয় বলছেন তাদের ব্রিফিংয়ে। আমরা মনে করতে পারি তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটাকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলি, সেটার মুখপাত্র জয়সওয়াল অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে তাদের সেই স্ট্রং রেটরিক বাংলাদেশের বিরুদ্ধে তো আছে, তার সাথে কিছু সফটওয়্যার কথাও তারা বলছিলেন। কিন্তু সর্বশেষ জনাব জয়শঙ্কর আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর একটা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতায় অত্যন্ত আবার নেগেটিভ মন্তব্য করছিলেন। মানে ব্যাপারটা এরকম, কিছুটা ভালোর দিকে তারা গেল, তাতে হঠাৎ করে তাদের মনে হলো যে বাংলাদেশের প্রতি কি আমরা সফট হয়ে গেলাম, বাংলাদেশকে এবার আবার একটা কঠোর অবস্থান দেখাতে হবে। জনাব জয়শঙ্কর সম্পূর্ণভাবে বাংলাদেশকে এবং সরকারকেই ব্লেম করেছেন, যে সম্পর্কটা কোথায় যাবে না যাবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনাদের মনে থাকার কথা। যে সম্পর্ক কোথায় যাবে না যাবে সেটা বাংলাদেশকেই ঠিক করতে হবে। বাংলাদেশের সরকারের উপদেষ্টারা কখনো কখনো ভারতের বিরুদ্ধে মন্তব্য করে সম্পর্ককে ধ্বংস করছে, ক্ষতিগ্রস্ত করছে, সম্পর্কের উত্তরণ যে প্রিভিয়াস ক্রাইসিস ছিল সেটা হ্যাম্পার করছে, এই ধরনের মন্তব্য করছে। এবং রাইটলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সেটাকেও পাল্টা জবাব দিয়েছেন, এবং খুব চমৎকারভাবে তিনি বলেছেন যে আমাদের সম্পর্কটা কীরকম হয় সেটা যেন আমাদের দায় আছে, দায়িত্ব আছে, ঠিক একইভাবে ভারতেরও দায়িত্ব আছে। ভারত এটাকে কীভাবে দেখতে চায় সেটাও খুবই জরুরি, এবং আমি মনে করি এটা মূলত ভারতের ব্যাপার। কারণ এই সম্পর্কটা এই জায়গায় গেছে ভারতের, কেউ বলতে পারেন ভুল, আমি বলবো অপরাধ। ভারত কতগুলো ডিপ্লোম্যাটিক অপরাধ করেছে বাংলাদেশের জনগণের সাথে, এই রাষ্ট্রের সাথে। সুতরাং সম্পর্ক তলানিতে গেছে, এবং এই দায় ভারতকে স্বীকার করে ভারতকেই আসলে কাটিয়ে ওঠার জন্য প্রধান পদক্ষেপ নিতে হবে, এবং ভারতকে চাইতে হবে ভারত কেমন পদক্ষেপ বাংলাদেশের সাথে চায়। আমরা অবাক হয়ে দেখলাম জয়শঙ্কর তার সেই বক্তৃতায় তখনও সেই ডিসইনফরমেশন, তাদের যে অভিযোগ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে কমিউনাল আক্রমণ হচ্ছে, এই ধরনের কথাবার্তা আবার তুলছে, মানে এগুলো নিয়ে তারা করবেই বলবেই, কিন্তু বাংলাদেশ তার রিয়াকশনে সমস্যা করছে। সো এই প্রেক্ষাপটে যখন আমাদের প্রধান উপদেষ্টা একটু সফট, ইয়াস এই বক্তব্যগুলোর মধ্যে কিছু সফট টোন আছে, সেটাকে মনে হতে পারে যে তিনি আবার নতজানু হয়ে গেছেন কিনা। আমার বক্তব্য হচ্ছে কূটনীতি আসলে ক্রমাগত টাফ সব সিদ্ধান্ত, টাফ সব রেটরিক ক্রমাগত চলতে থাকবে, এটা ঠিক না। আমি রাইটলি মনে করি বাংলাদেশ এবং ভারতের ধাপে ধাপে ধীরে ধীরে টেকনিক্যালি খুবই কৌশলের সাথে এই দুই দেশের মধ্যকার উত্তেজনার কমে আসতে হবে। মানে কূটনীতির ভাষা আমরা এটাকে ডিএসকালেট করা বলি, উত্তেজনা ডিএসকালেট করতে হবে। এটা যতটা সম্ভব আর বাড়তে না দেওয়ার চেষ্টা করতে হবে, এটা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তো সেই পরিস্থিতি আসলে তৈরি হওয়া দরকার আমরা মনে করি, এবং আমাদের প্রধান উপদেষ্টা যেটা একটু সফটওয়্যার ভাষা ব্যবহার করেছে, এবং কূটনীতিতে এটা হয় যখন উত্তেজনা অনেক টাফ জায়গায় চলে যায়, তখন কোনো একটা পক্ষ কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে একটা সফটওয়্যার স্ট্যান্স বা অ্যাটিটিউড নেয়। ভারতও নিয়েছে। ভারত অ্যাপারেন্টলি অনেক শক্তিশালী দেশ হওয়ার পরও ভারত কখনো কখনো বাংলাদেশের সাথে এই ঘটনার মধ্যেই সফটওয়্যার অ্যাটিটিউড নিয়েছে। সো সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের প্রধান উপদেষ্টার এই বক্তব্যগুলো আমি মোটেও মনে করি না নতজানু হওয়ার মতো ব্যাপার। এটা রাদার দেশের স্বার্থ নিশ্চিত করে কিছুটা সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে আমরা দেখতে চাই। কারণ উপদেষ্টা বা মন্ত্রীর বক্তব্যের চাইতে আমাদের একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের মন্তব্য করছেন, সেটাকে নিশ্চয়ই ভারতের কাছে আমরা একটা পজিটিভ বার্তা হিসেবে দেখতে পারি। সুতরাং ভারতের এই সদিচ্ছাটাকে গুরুত্ব দেওয়া উচিত। ভারত দেবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। ভারতের যে অ্যাটিটিউড, তাদের ফরেন পলিসির যে দৈন্য দশা, অ্যামেচারিশ অ্যাটিটিউড, মানে অ্যামেচার বললেও যথেষ্ট বলা হয় না, স্টুপিড অ্যাটিটিউড, আমরা এটা মন খুলে বলেই ফেলতে পারি। কারণ তাদের ব্যর্থতা, এই সাউথ এশিয়াতে তাদের একটার পর একটা ব্যর্থতা দেখে বলাই যায়। কিন্তু এই জায়গাটা থেকে তিনি তার পজিটিভ জেস্চার দেখিয়েছেন, এতে সমস্যার কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম যেখানে যেখানে প্রয়োজন, উনি স্কাই নিউজের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের কথা এসেছে অত্যন্ত কঠোর ভাষায়। শেখ হাসিনা অ্যান্ড
হার অ্যাসোসিয়েটস সবাই, তার পার্টির লোকজন, অলিগার্স, সবার বিচারের ব্যাপারে উনি অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছেন এবং ভারত বাংলাদেশের এই ভয়ঙ্কর অপরাধীকে ফেরত দিচ্ছে না, তার বক্তব্য এবং তার বক্তব্যের জেস্চার, তার বডি ল্যাঙ্গুয়েজে উনি আবার এটাও প্রকাশ করেছেন যে ভারত এই কাজটা করে অত্যন্ত খারাপ আচরণ করছে। সুতরাং যেখানে যেখানে প্রয়োজন সেখানে ভারতকে আবার পাল্টা কঠোর বার্তাও তিনি দিচ্ছেন এবং আমি বিশ্বাস করি ভারতের যে কোনো সিচুয়েশন যদি তৈরি হয়, এই সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিতভাবেই ভারতকে কঠোর বলতে আমি এই বলছি না যে কোনো রকম কোনো যুদ্ধংদেহী অ্যাটিটিউড দেখানো। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আমাদের যতটুকু চাওয়া, যতটুকু পাওয়া সেটা তিনি এবং তার সরকার দেবে। সুতরাং ডক্টর ইউনূস ভারতের প্রতি নতজানু হয়েছেন। আমি কোনোভাবেই মনে করি না ডিপ্লোম্যাসিকে এভাবে দেখতে হয়। আমাদের মনে আছে যখন বাংলাদেশ ইলিশ ভারতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অনেকে বলছিলেন যে ডক্টর ইউনূসের সরকার ভারতের প্রতি নতজানু হয়ে গেছেন। আমি তখন প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।